হিন্দু হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, সকলের কাছেই বারাণসী একটি আকর্ষণীয় স্থান। ঐতিহাসিক শহর বারাণসী প্রসিদ্ধ তার প্রাচীন শিল্পকলা ও সংস্কৃতির জন্য। প্রাচীন মন্দির, ঘাট এবং পবিত্র গঙ্গা নদী সহ বারাণসী মানুষের কাছে অপরিসীম তাৎপর্য বহন করে। গঙ্গার তীরে অবস্থিত এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় ত্রিলোক স্বামী মহাদেবের ত্রিশূলের ওপর এই কাশীধাম অবস্থিত। আজকের এই ভিডিওতে থাকছে এই বারাণসীর বিভিন্ন সাইট সিনের বিস্তারিত বিষয়। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের বারাণসীতে আজকে দ্বিতীয় দিন মর্নিংয়ে এখন 7:15 বাজে। আমরা যথারীতি স্নান টান করে বেরিয়ে গেছি সাইট সিন করতে। গুড মর্নিং, এখন 7:15 বাজে। আমরা সকাল সবাই স্নান করে বেরিয়ে পড়েছি। এইটা দিয়েছিলাম কারণ হাওয়া দিচ্ছে অটোতে। এখন এমনিতে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এই অটো চললে হাওয়া দিচ্ছে, তাই এটা করতে হচ্ছিল। তো আজকে অনেকগুলো পয়েন্ট ঘোরার কথা, অনেকটা সময়ও লাগবে, তাই সকাল সকাল বেরিয়ে গেছি। বাকি সাইট সিনগুলো কভার করবো। সারনাথ, রামনগর ফোর্ট, ওগুলোও যাবো। সঙ্গে থাকবো, দেখতে থাকবো। আর সকালে এখানে ভালোই কুয়াশা আছে, আমি দেখাচ্ছি। বাইরে একটু ধোঁয়া ধোঁয়া রয়েছে, ভালোই কুয়াশা রয়েছে। আর এমনি তাছাড়া বেনারসে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এখন অটোতে যাচ্ছি, হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আদারওয়াইজ ভেবেছিলাম খুবই ঠান্ডা পড়বে, তার জন্য মোটা মোটা শীতের জিনিসপত্র নিয়ে এসে কিচ্ছু লাগেনি। আজ আমাদের প্রথম গন্তব্য বেনারসের মণি মন্দির। মেন গেটের সামনে গাড়ি, অটো বা টোটো থেকে নেমে মূল মন্দির পর্যন্ত হেঁটে যেতে হবে। গেটেই জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। গেট থেকে ভেতরে ঢুকে কিছুটা হাঁটলে দেখবে একটি যজ্ঞকুণ্ড ও ডান দিকে দেখতে পাবে একটি গোশালা রয়েছে। মন্দিরে ব্যবহৃত গরুর দুধ বা এ জাতীয় সামগ্রী এখান থেকেই আসে। মন্দিরের শুরুটা আসলে ধর্ম সম্রাট স্বামী শ্রী কাপাত্রী মহারাজের মন্দিরের উপর দিয়ে। মন্দিরটি একটি উপাসনা স্থান হিসাবে ও প্রভু শ্রী রামচন্দ্রের দরবার হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরের ঠিক আগেই নন্দী মহারাজের সুন্দর একটি মূর্তি আছে। এই মন্দিরে পুজো দিতে চাইলে এখান থেকে ফুলের ডালি কিনে নিয়ে পুজো দিতে পারো। স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই অত্যাশ্চর্য মণি মন্দির নির্মাণটি করা হয়েছে গ্রানাইট ও শ্বেত পাথর দিয়ে। 11টি চূড়া বিশিষ্ট এই মন্দিরে 12টি স্ফটিক মণির শিবলিঙ্গ রয়েছে, তাই এই মন্দিরের নাম মণি মন্দির রাখা হয়েছে। মন্দিরের কেন্দ্রে রয়েছে শ্রী রাম দরবার এবং মন্দিরে প্রবেশ করেই রয়েছে 5 ফুট উঁচু প্রধান শিবলিঙ্গ। মন্দিরটি প্রথম 1940-এর দশকে নির্মাণ করা হয়, কিন্তু বর্তমান মন্দিরটি পুরনো মন্দির সংস্কার করেই নির্মাণ করা হয়েছে। নতুন মন্দিরটি 2020 সালে লকডাউনের আগেই দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে। মন্দিরের অভ্যন্তরীণ নকশা শ্রী রামচন্দ্রের দরবারের আদলে করা হয়েছে। মন্দিরের ভেতরে অন্যান্য দেবতাদের মূর্তিও রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রভু রাম, লক্ষ্মণ ও সীতা মায়ের মূর্তি ও তার সাথে অর্ধনারীশ্বরেরও মূর্তি। এখানে 12টি জ্যোতির্লিঙ্গ, পঞ্চদেব, বজরংবলী, শিব পার্বতী, মা দুর্গা, রাধাকৃষ্ণ, অর্ধনারীশ্বর, মাতা অন্নপূর্ণা দেবীর দর্শন করতে পারবে। দেয়ালে ওপরে 10 মহাবিদ্যার দেবী যেমন কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলাত্মিকার মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে 151টি শিবলিঙ্গ রয়েছে সারিবদ্ধভাবে। আমাদের এর পরবর্তী গন্তব্য দুর্গা মন্দির।
1760 খ্রিস্টাব্দে বাংলার রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন বেনারসের দুর্গা মন্দির। লাল পাথর দিয়ে নির্মিত এই মন্দির সেই সময় নির্মাণে খরচ হয়েছিল 50,000 টাকা। বলা হয় এখানে মা ভগবতী অদৃশ্য রূপে বিরাজমান রয়েছেন। মানা হয় শুম্ভ নিশুম্ভকে বধ করার পর মা দুর্গা ক্লান্ত হয়ে এখানেই বিশ্রাম করেছিলেন। এখানে মায়ের মুখ ও চরণের পুজো করা হয়। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করার অনুমতি নেই, তাই কিছু ফটো শেয়ার করলাম। আমাদের পরবর্তী গন্তব্য তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দির বারাণসীর বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। এটি বারাণসী শহরের দুর্গা মন্দিরের খুব কাছে দুর্গাকুণ্ডে অবস্থিত। এটি 1964 সালে সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছে এবং দেখতে খুবই আকর্ষণীয়। এই মন্দিরের ভেতরেই রয়েছে একটি সুন্দর বাগান। মন্দিরটি ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত এবং এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের দ্বিতীয় তলায় তুলসীদাসের একটি সুন্দর মূর্তি রয়েছে। মনে করা হয় এই স্থানেই তুলসীদাস বিখ্যাত মহাকাব্য রামচরিতমানস রচনা করেছিলেন। মন্দিরের দেওয়ালে রামচরিতমানসের বিভিন্ন দৃশ্য অঙ্কিত রয়েছে। মন্দিরের কেন্দ্রে ভগবান শিব এবং মাতা পার্বতীর সাথে রাম দরবার রয়েছে। মন্দিরের দ্বিতীয় তলায় রাম ও কৃষ্ণলীলার প্রদর্শন করা হয়, যার টিকিটের মূল্য 10 টাকা প্রতিজন। কাশীর অন্যতম আরেকটি মন্দির হল সংকটমোচন হনুমান মন্দির। হনুমান জয়ন্তী এই মন্দিরের প্রধান উৎসব। এখানে সম্পূর্ণভাবে ফটো ও ভিডিওগ্রাফি বন্ধ। মন্দিরে ঢোকার আগে ফোন লকারে রেখে যেতে হয়। এই জন্য মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। বজরংবলীর সামনে বসে চালিসা পড়তে পারো, সেক্ষেত্রে ভেতর থেকে চালিসা সংগ্রহ করতে হবে। মন্দিরের ভেতরে একটি গভীর পাতকুয়ো রয়েছে, যার জল খেলে নাকি অনেক রোগ ব্যাধির উপশম হয়। এর পরের গন্তব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা BHU। এই BHU হলো বারাণসীতে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়কে এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পণ্ডিত মদন মোহন মালব্য বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন 1916 সালে। आप थोड़ा हमारा हेल्प करेंगे तो मैं आपको बता सकता हूँ, लेकिन आप बोलेगी तो अब नहीं बोलोगे तो नहीं बता पाएंगे। नहीं बोलिए, जो हिस्ट्री आपको पता है सब बोलिए। इसे हमारे बनारस का 4 नाम। अच्छा। पहला नाम था आनंदवन, दूसरा नाम काशी, तीसरा नाम बनारस और चौथा नाम वाराणसी। हमारे बनारस का 4 प्लेस है। जब आनंदवन था तो लोग नौकरी करता था। क्या करता था? नौकरी। बोलो ना, तब अच्छा लगेगा। आज के ज़माने में अगर पूछा जाए नौकरी का मतलब क्या हुआ तो बहुत लोग नहीं बता पाएंगे। हाँ। लोग कहते हैं नौकरी का मतलब नौकर। हाँ। आज के लोग, लेकिन दरअसल नौकरी का मतलब ये हुआ करता था कि नौकरी एक कमाने वाला ना खाने वाला। अच्छा। आज के दादा हमारे जो थे अकेले कमाते थे और पूरे परिवार को खिलाना, पढ़ाई लिखाई, शादी विवाह सब कर लेते थे। एक कमाने वाला, 9 खाने वाला, उसको नौकरी कहा गया। ये हमारा आनंदवन था तब। अब काशी में आ जाओ। काशी में आने के बाद लोग नौकरी छोड़ के तनख्वाह पर आ गया। किस पर आया? तनख्वाह। तनख्वाह, इसका मतलब समझ रहे हैं? तनख्वाह यानी इतना कमाओ, खाली आपका ही तनख्वाह है। खुद कमाओ खुद खाओ और माँ बाप किसी से कोई मतलब नहीं हो। ये काशी में था। अब हमारे बनारस में आइए। जब बनारस में आए तो लोग तनख्वाह छोड़कर वेतन पर आ गया है। किस पर आया? वेतन। हाँ, वेतन। क्या बोलता है? वेतन। हाँ। इसका अर्थ लगाइए वेतन, यानी इतना कमाओ कि तुम अपना तन भी नहीं ढक सकते तो दूसरे के बारे में क्या सोचोगे। ये हमारे बनारस का चीज था। और आज हमारे वाराणसी में आप घूम रही हैं तो आज की दौर सैलरी पर चल रहा है। किस पर चल रहा है? सैलरी मीन समूह। समूह का मकसद परिवार। आज का जो जनरेशन चल रहा है, चाहे वो बेटी हो या बहू हो या माँ बाप को, जब सब कार्य करेगा तो जिंदगी आराम से देखिए, और अकेले करोगे तो कुछ भी नहीं कर पाओगे। ये बनारस का 4 नाम, चारों का ये देखिए भैया। अच्छा, आपको केमिस्ट्री
আবাসিক শিক্ষার্থীদের জন্য বিএইচইউতে 65টিরও বেশি হোস্টেল রয়েছে। এখানে অনেকগুলো বিষয় পঠন পাঠন করানো হয়, যেমন কলা বিভাগ, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, ব্যবস্থাপনা অধ্যায়, বিজ্ঞান, পারফর্মিং আর্টস, আইন, কৃষি বিজ্ঞান ইত্যাদি। আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে, যেটা ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে। যে অটো বা টোটো করে তোমরা আসবে সেটা ইউনিভার্সিটির ভেতর অবধি ঢুকবে। এখানে মন্দিরের পাশেই অটো বা টোটো রেখে দিয়ে তারপরে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এখানে ক্যামেরা মনে হচ্ছে অ্যালাউ, তার জন্য আমরা নিয়ে যেতে পারছি এখন অবধি। ইউনিভার্সিটি এরিয়াটা বিশাল বড়, তোমরা তো দেখতেই পেলে যে পরপর ডিপার্টমেন্টগুলো আমরা মোটামুটি দেখালাম। এবার এর মধ্যেই এই টেম্পলটা রয়েছে। বিড়লা মন্দিরটি পুরোটাই সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং প্রায় 77 মিটার উঁচু। মন্দিরের ভেতরে আছে একটি শিবলিঙ্গ, যেখানে ভিডিও ও ফটোগ্রাফি একদম নিষিদ্ধ। মন্দিরের আকৃতি শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে শান্তিপূর্ণ পরিবেশ ধ্যানের জন্য একদম উপযুক্ত। মূল মন্দিরে প্রবেশের আগে গেটের দুপাশে দুজন দ্বারপাল রয়েছে। এর পাশেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে, যেখানে জুতো খুলে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন নটরাজ, পার্বতী, গণেশ, পঞ্চমুখী মহাদেব, হনুমান, সরস্বতী প্রভৃতি। বিড়লা মন্দির 7 দিনই খোলা থাকে, ভোর 4টে থেকে দুপুর 12টা এবং দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছে বলেই এই মন্দিরের নাম বিড়লা মন্দির। এখানেও নন্দী মহারাজের শ্বেত পাথরের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের একদম ভেতরে ছবি তুলতে বা ভিডিও করতে না করলো, তার জন্য ভেতরে ভালো করে ভিডিও করিনি। যতটুকুনি আছে ততটুকুনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা বেরোবো মন্দির থেকে। বিড়লা মন্দির দেখার পর নদী পার হয়ে এরপরে যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে রামগড়। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো রামগড় দুর্গ। এই হচ্ছে রামগড় দুর্গের প্রধান ফটক। এর ভেতর দিয়েই আমরা দুর্গের ভেতর প্রবেশ করব। রামনগর দুর্গ ভারতের বারাণসীর রামনগরে অবস্থিত একটি অনবদ্য ঐতিহাসিক নিদর্শন। অনেকে বলে কাশী নরেশের বাসস্থান। এটি গঙ্গার পূর্ব তীরে তুলসী ঘাটের বিপরীতে অবস্থিত এবং বিএইচইউ থেকে এর দূরত্ব মাত্র 2 কিলোমিটার। বেলে পাথরের এই দুর্গটি 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন। দুর্গের বাইরের প্রাচীরের শিলালিপি অনুসারে এটি সপ্তদশ শতাব্দীর। দুর্গের বর্তমান রাজা এবং বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং, যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত। যদিও 1971 সাল থেকে এই রাজকীয় উপাধি বিলুপ্ত করা হয়েছে। বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে নৌকায় দুর্গে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। দুর্গটি উঁচু জমিতে নির্মাণ করা হয়েছে, যাতে বন্যার জলস্তর উপরে উঠে দুর্গের ক্ষতি করতে না পারে। দুর্গটিতে খোদাই করে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে, যা এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন বহন করছে। দুর্গের মাঝে খোলা উঠোন ও একটি মণ্ডপও রয়েছে।
এখন যে কামানটি দেখছো সেটি তৈরি হয়েছে 1865 সালে আমাদের কলকাতার কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে। দুর্গের কেবলমাত্র একটি অংশ জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে, আর বাকি অংশ কাশী নরেশ এবং তার পরিবারের বাসস্থান। দুর্গের অন্যতম আকর্ষণ হলো মিউজিয়াম বা সংগ্রহশালা। মিউজিয়ামটির অপর নাম সরস্বতী ভবন। এখানে রাজা মহারাজাদের ব্যবহৃত সামগ্রী প্রদর্শিত আছে, যার টিকিট 80 টাকা প্রতিজন। এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য আলাদা টিকিট। দুর্গের আরেকটি আকর্ষণ হলো দুর্গের সুড়ঙ্গ, যেটা দিয়ে সরাসরি গঙ্গার ঘাটে পৌঁছানো যায়। বেশ অনেকটা পথ সিঁড়ি দিয়ে গিয়ে তারপর গঙ্গা ঘাট। সে অর্থে গঙ্গার মেন ঘাটে যাওয়ার দরজা বন্ধ থাকে এবং ঘাটের পাশের একটি উঁচু স্থান দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখন যে জায়গাটি দেখছো এটি হচ্ছে মূল ঘাটের পাশের উঁচু স্থান, আর এই হলো এখানের একটি প্রাচীন শিব মন্দির। এই প্রাচীন শিব মন্দিরটির নাম রামেশ্বর মন্দির। এখানে আরেকটি মন্দিরও রয়েছে, সেটি হচ্ছে ব্যাসদেবের প্রাচীন মন্দির, যা ব্যাসকাশী নামে পরিচিত। এই উঁচু স্থান থেকে গঙ্গা বক্ষের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখান থেকে কাশী বারাণসীর অপরূপ দৃশ্য চোখে পড়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ব্রিজটা, ওই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা এখানে এসেছিলাম। আবার যখন আমরা ফিরে যাব ওই ব্রিজের ওপর দিয়েই ফিরে যাব। কাশী নরেশ যখন তার প্রাসাদ দুর্গে বাস করেন তখন দুর্গের পতাকা উত্তোলন করা হয়। মহারাজার ব্যক্তিগত বাসস্থান টাওয়ারের এক পাশে এবং দরবার ও অভ্যর্থনা কক্ষগুলি অন্য পাশে অবস্থিত। বেনারস বেড়াতে এলে রামনগর দুর্গ কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে এই ট্যুর কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও, ভালো লাগবে আমাদের। এই যে ঘাটটি দেখতে পাচ্ছ এখন, এটি হচ্ছে প্রধান ঘাটে যাওয়ার রাস্তা, যেটি এখন বন্ধ থাকে। বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে। আর এর পরের পর্ব আসছে খুব শিগগিরই, সঙ্গে থেকো। এর পরের পর্বে থাকবে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, থাকবে বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার খুঁটিনাটি বিষয়বস্তু, সারনাথ ভ্রমণ, থাকবে নৌকা ভ্রমণ ও আরও অনেক কিছু।